হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাডিক্যাল লার্নিং। আজকে আমরা স্টার্ট করব তোমাদের ক্লাস 12 এর ফোর্থ সেমিস্টারের দ্য থ্রি কোয়েশ্চেন্স, অনলি থ্রি কোয়েশ্চেন্স। কে লিখেছেন? লিও টলস্টয়। এই যে লিও টলস্টয়, মূলত তিনি একজন রাশিয়ান রাইটার এবং তার যে পুরো নাম সেটা হচ্ছে তোমার কাউন্ট লিও টলস্টয়। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1828 সালে এবং মারা যায় 1910 সালে। ঠিক আছে, এবং তার পুরো নাম যেটা হচ্ছে সেটা কাউন্ট লেভ নিকোলোভিচ টলস্টয়, যাকে আমরা সংক্ষেপে লিও টলস্টয় বলি। তিনি একদিকে ছিলেন সোশ্যাল ওয়ার্কার, ফিলোসফার, ঠিক আছে, এবং তিনি এই যে লিও টলস্টয়, তিনি খুব সিম্পল লিভিং এর মানে জীবন দর্শনে তিনি বিশ্বাসী ছিলেন। এই যে লিও টলস্টয়, আমাদের যে স্টোরিটা যেটা রয়েছে থ্রি কোয়েশ্চেন, তো এখানে লিও টলস্টয় যে আমরা কিছু খুব বেশি আমাদের জানার দরকার নেই, আমরা মোটামুটি একটা জেনে রাখবো যে তার মেন নোটেবল ওয়ার্ক কি। তিনি যে দুটো উপন্যাসের জন্য তিনি বিখ্যাত, তিনি হচ্ছেন, একটা হচ্ছে দ্য ওয়ার অ্যান্ড পিস, যেটা 1869 সালে লেখা, এবং দ্বিতীয়টা হচ্ছে অ্যানা ক্যারিমিনা, যেটা হচ্ছে 1877 সালে লেখা। এই লিও টলস্টয়ের আমাদের যে তোমাদের যে পাঠ্যাংশে যেটা রয়েছে থ্রি কোয়েশ্চেন্স, এটা মেনলি লিও টলস্টয়ের প্রথম যে প্রকাশন, সেখানে পাবলিশ হয়েছিল 1855 সালে। এই থ্রি কোয়েশ্চেন নামে নয়, এটা হয়েছিল পাবলিশ হয়েছিল হোয়াট মেন লিভ বাই অ্যান্ড আদার টেলস এই নামে। তো এখানে আমাদের এই যে থ্রি কোয়েশ্চেনে মেনলি আমাদের তিনটে কোয়েশ্চেনের ওপর বেস করে কিন্তু একটা আমাদের নীতি কথা, কিন্তু আমাদের মোরাল স্টোরি এটাকে বলা যায়, যাকে আমরা বলি মোরাল স্টোরিকে আমরা বলতে প্যারাবল। ঠিক আছে, প্যারাবল। প্যারাবল মানে কি? অ্যাকচুয়ালি প্যারাবল মানে হচ্ছে মানে এ শর্ট বলা যায় যে মোরাল স্টোরি। ঠিক আছে, টিচেস এ লাইফ লেসন, অর্থাৎ একটা মোরাল স্টোরি যেটা আমাদের লাইফ লেসন দেবে। এই কোয়েশ্চেন আমরা দেখতে পাবো যে এখানে তিনটে কোয়েশ্চেন এখানে করবেন। একটা হচ্ছে হোয়েন, দ্বিতীয় হচ্ছে হু, আর হোয়াট, অর্থাৎ কখন কোনো কাজ করার অ্যাপ্রোপ্রিয়েট টাইমটা কি সেটা জানার চেষ্টা করবেন রাজা। দ্বিতীয় হচ্ছে কোন ব্যক্তির পরামর্শ তিনি নেবেন, এবং 3 নম্বর হচ্ছে যে মানে কি করবেন, মানে মানে রাইট টাইম কোনটা, কোনো জিনিস করার মানে কোন জিনিসটা হচ্ছে রাইট সময়, সেটা আমরা থ্রু আউট দা কোয়েশ্চেনে আমরা যখন পড়বো তার মধ্যে দিয়ে এবার অ্যান্সার গুলো পাবো। এবার আমরা টেক্সটটাকে ফলো করবো। ইট ওয়ান্স অকার্ড টু এ সার্টেন জার, অর্থাৎ এই জার কথাটা মানে হচ্ছে রাশিয়ান রাজাদের, রুলারদেরকে বলা হতো জার, দ্যাট ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং। অর্থাৎ হঠাৎ এক রাজার মাথায় প্রশ্ন হলো, মানে সে ভাবলেন যে কোনো কিছু করার জন্য যদি কোনো সঠিক সময়টা সে যদি জানতে পারতেন তাহলে কি হতো। ইফ ইউ নিউ হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসেন টু, অর্থাৎ সে যদি জানতে পারতেন কারা হচ্ছে সেই ব্যক্তি যাদের কথা তিনি মানে শুনবেন, শোনার মতো, অ্যান্ড হুম টু বি অ্যাভয়েড, এবং কাদেরকে যাদের কথা শোনার মতো নয়, অর্থাৎ অ্যাভয়েড করে যাওয়া, সেটা সে জানতে পারতো। অ্যান্ড অ্যাবাভ অল ইফ হি অলওয়েজ নিউ, এবং সর্বোপরি সে যদি সর্বদা জানতে পারতো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, এবং কোন জিনিসটা করার সব থেকে বেশি প্রয়োজন বেশি, এবং হি উড নেভার ফেল ইন এভরিথিং হি মাইট আন্ডারটেক, অর্থাৎ তাহলে তিনি যে কাজে তিনি হাতে নিতেন সেই কাজে তিনি কখনো বিফলে যেতেন না। তার মানে তিনি কি বলছেন, যে তিনি কোনো কাজ করার আগে যদি হয়তো কোনো কাজ করতে যাচ্ছে, সেই কাজটা করার আগে তিনি যদি জানতে পারতেন যে এই কাজটা শুরু করার সঠিক সময় কি, এবং এই কাজ রিলেটেড বা কোন ব্যক্তির পরামর্শ সে নেবে এবং কাকে সে অ্যাভয়েড করবে, এবং কখন কোন টাইমে সেটা সময় স্টার্ট করবে, তাহলে কিন্তু কোনো কাজই সে বিফলে যেতেন না। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার টু হিম, যখন এই চিন্তাটা তার মাথায় এলো, হি হ্যাড প্রোক্লেম মানে ঘোষণা করে দিলেন যে থ্রু আউট হিজ কিংডম, তার রাজ্য জুড়ে, দ্যাট হি উড গিভ এ গ্রেট রিওয়ার্ড টু এনিওয়ান হু উড টিচ হিম হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। অর্থাৎ তিনি ঘোষণা করলেন, তিনি আমাকে যদি সঠিক যদি কেউ আমাকে বলতে পারেন বা জানাতে পারেন যে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে কিসের জন্য, যদি কোনো কাজ করার জন্য মানে সঠিক সময়টা কোনটা, অ্যান্ড হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল, এবং কে সেই মানে ব্যক্তি যার কথা তিনি শুনবেন, যার কথা
মানে যার কনসাল্ট তিনি নেবেন, অ্যান্ড হাউ হি মাইট নো হোয়াট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, এবং তিনি কিভাবে জানতে পারবেন যে সে কোন কাজটা করা তার থেকে মানে সব থেকে বেশি প্রয়োজনীয়। অ্যান্ড লার্নেড মেন কেম টু দ্য জার, এবং যেহেতু ঘোষণা করে দিয়েছে, প্রোক্লেম করে দিয়েছে, এবং বিভিন্ন তার রাজ্যের বিভিন্ন রকম সমস্ত জ্ঞানীগুণী ব্যক্তিরা রাজার কাছে আসলেন, বাট দে অল অ্যান্সার্ড হিজ কোয়েশ্চেন ডিফারেন্টলি, কিন্তু এই তিনটে কোয়েশ্চেনেরই তারা কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে উত্তর দিল। কেমন ভাবে? ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম কোয়েশ্চেনের মানে উত্তরে কি বলছে, সাম সেড দ্যাট টু নো দ্য রাইট টাইম অফ এভরি অ্যাকশন, কোনো কাজ শুরু করার সঠিক টাইম জানার জন্য কি বলছে, ওয়ান মাস্ট ড্র আপ in advance a table of days, months and years and must live strictly according to it। অর্থাৎ কোনো কাজ শুরু করার জন্য একজন কি বললেন, একটা টাইম টেবিল, দিন মাস সপ্তাহের একটা টাইম টেবিল করে রাখতে হবে, এবং সেই টাইম টেবিল ওয়াইজ স্ট্রিক্টলি সেটাকে রাজাকে পালন করে চলতে হবে। অনলি দাস said they could everything would be done at this proper time, তবেই তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস সঠিক সময়ে হবে। আদার্স ডিক্লেয়ার্ড, অন্য একজন ব্যক্তিবর্গরা মানে তারা কি বললো, দ্যাট it was impossible to decide beforehand the right time for every action, এটা অসম্ভব যে প্রত্যেক কাজের মানে যে কাজ আমি নিতে যাচ্ছি সেই যে কাজ করব তার একদম সঠিক সময় নির্ধারণ করা কিন্তু খুব ডিফিকাল্ট। এটা সত্যি, আমি কোনো কাজ করতে চাইছি, কোনো বাধা বিপত্তি আসতে পারে, ঠিক সেরকম। বাট দ্যাট, কিন্তু তার মানে এটা নয় যে কি নট লেটিং ওয়ানসেলফ বি অ্যাবজর্ব ইন দ্য আইডল পাস টাইম, তার মানে এটা নয় কোনো এক ব্যক্তি নিজেকে অলসতায় ডুবিয়ে রাখবে। ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, একজনকে সমস্ত কিছুর নজর রাখতে হবে যে তার পারিপার্শ্বিক জগতে কি হচ্ছে না হচ্ছে, অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, এবং সেই ওয়াইজ তাকে তার মানে যেটা প্রয়োজন মতো সেই কাজটা করতে হবে। অর্থাৎ চারিদিকে নজর ঘুরিয়ে রাখতে, তুমি মানে সারাদিন বসে বসে টাইম পাস করলে হবে না, সারাদিন কি হচ্ছে সেগুলোকে তোমাকে নজর রাখতে, এবং যেটা তোমার প্রয়োজনীয় কাজ সেটা তোমাকে করতে হবে। আদার্স, অন্যরা এগেন সেড, আবার বললো, দ্যাট হাউএভার অ্যাটেন্টিভ, যে দ্য জার মাইট বি টু হোয়াট ওয়াজ গোয়িং অন, এবং অন্য একজন ব্যক্তি মানে ব্যক্তিবর্গরা বললেন যে রাজাকে সবসময় অ্যাটেন্টিভ থাকতে হবে, মনোযোগী হয়ে থাকতে হবে যে কি তার চারপাশে কি ঘটছে, এবং ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান, একজনের মানুষের পক্ষে এটা অসম্ভব টু ডিসাইড কারেক্টলি দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, কোনো কাজ করার পক্ষে সঠিক সময় বার করা খুব কঠিন। বাট দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ মেন, কিন্তু সে একজন জ্ঞানী লোকের পরামর্শ এটা করার জন্য সে কি করতে পারেন, একটা জ্ঞানী লোকের একটা পরামর্শ নিতে পারেন। হু উড হেল্প, যে তাকে সবসময় সাহায্য করবে, টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, অর্থাৎ সে তাকে হেল্প করবে কোন টাইমটা কোনো কাজ শুরু করার জন্য কোনটা প্রপার টাইম হবে সেটাকে চুজ করতে, সেটা ডিসাইড করতে সেই লার্নেড ওয়াইজ ম্যান রাজাকে হেল্প করবে, সুতরাং রাজা সেই ওয়াইজ ম্যান রাখা দরকার। বাট দেন আদার সেড, অন্যরা বললো, দেয়ার ওয়াজ সামথিং, এমন কিছু জিনিস আছে হুইচ কুড নট বি ওয়েট টু বি লেড বিফোর দ্য কাউন্সিল, বললো এমন কিছু জিনিস আছে যে আমি কোনো কাজ, হ্যাঁ তুমি বললে ঠিক আছে যে আমি একজন ওয়াইজ মেন, আমি অ্যাজ এ কাউন্সিলর হিসেবে রাখলাম, তাকে আমি সবকিছু জিজ্ঞাসা করে করবো, কিন্তু এমন কিছু সিচুয়েশন তৈরি হয় যে যখন দেখা যাচ্ছে সেই মানে ডিসকাশন করার মতো কোনো কি নেই, কোনো স্কোপই থাকে না, মানে দেন অ্যান্ড দেয়ার তোমাকে সেই কাজটা করতে হবে। সেই পজিশনে কি হবে, দেখা গেল কোথাও হয়তো কোনো হঠাৎ যুদ্ধ লেগে গেল, কোথাও মানে ফায়ার ইনসিডেন্ট ঘটে গেল, তো এরকম টাইপের, তো তখন কি করবে? সুতরাং সব সময় কাউন্সিলের মানে পরামর্শ নেওয়ার সুযোগও থাকে না। বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড হোয়েদার টু আন্ডারটেক দেম অর নট, ঠিক আছে। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, কিন্তু সেটাকে ঠিক করতে ওয়ান মাস্ট নো দ্য বিফোর হ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, অর্থাৎ সেই জন্য কোন কাজটা ঠিক করে করবে সেটাকে সঠিকভাবে জানার জন্য একজনকে কি করতে, ভবিষ্যতে কি ঘটেছে সেটাকে তোমাকে জানতে হবে। সেটা কিভাবে সম্ভব? ইট ওয়াজ অনলি, এটা কার দ্বারা সম্ভব? ইট ওয়াজ অনলি ম্যাজিশিয়ানস হু ক্যান নো দ্যাট, একমাত্র ভবিষ্যতে কি ঘটছে না ঘটবে সেটা একমাত্র ম্যাজিশিয়ান জানবে, সুতরাং ম্যাজিশিয়ানকে তোমাকে সঙ্গে রাখতে হবে। অ্যান্ড দেয়ারফোর in order to know the right time for every action, সুতরাং একজন জানা সম্ভব হবে প্রত্যেক কাজ শুরু করার
মানে সঠিক সময় যদি কেউ ভবিষ্যৎকে দেখে রাখে, অ্যান্ড ওয়ান মাস্ট কনসাল্ট অল অ্যান্সার ডিফারেন্টলি, প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদাভাবে অ্যান্সার দিল। দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, সবাই কেউ তো একটা কনক্লুশনে আসতে পারছে না, সবাই বিভিন্ন রকম ভাবে অ্যান্সার দিচ্ছে। তো রাজা এবার কনফিউজ হয়ে গেছে, কার কথা শুনবে কার কথা শুনবে না। তো সুতরাং সে এবার কনফিউজ হয়ে গেল, কার সম্বন্ধেই সে সহমত হলো না। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, এবং কাউকেই সে কি দিল না, পুরস্কার যেটা প্রোক্লেম করেছিল, সেটা কিন্তু ঘোষণা করেছিল, সেটা কিন্তু পুরস্কার দিল না। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার টু হিজ কোয়েশ্চেন, কিন্তু তার এই যে তিনটে কোয়েশ্চেন তার মনের মধ্যে উঠেছে, সেটা কোয়েশ্চেন জানার জন্য সে কিন্তু এখনো উদ্বিগ্ন। এবং হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট, সে ঠিক করলো একজন হারমিট, একজন সন্ন্যাসীর সঙ্গে সে কিন্তু এটা কনসাল্ট করবে। কোন সন্ন্যাসী? ওয়াইডলি রিনাউন্ড, যেটা পরিচিত ফর হিজ উইজডম, তার জ্ঞানের জন্য সে বিখ্যাত। হ্যাঁ, দ্য হারমিট লিভ, সে কোথায় থাকতো হারমিটটা? ইন এ উড, জঙ্গলে। হুইচ হি নেভার কুইটেড, সে জঙ্গল কখনো সে ছাড়েনি। অ্যান্ড হি রিসিভ নান বাট কমন ফোক, সে সাধারণ ব্যক্তি, ক্ষোভ মানে যে ব্যক্তি, সাধারণ লোক ছাড়া সে কিন্তু কারোর সঙ্গে দেখা করতো না। সো দ্য জার পুট অন এ সিম্পল ক্লোথ, সেই জন্য সে রাজা তার রাজকীয় পোশাক ছেড়ে ছুড়ে দিয়ে কি করলো, সাধারণ মানুষের যেমন পোশাক সেরকম পোশাক পরলো। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট, পৌঁছানোর আগে হারমিট সেল, তার সেই সন্ন্যাসীর কুটির পৌঁছানোর আগে ডিসমাউন্টেড কেন নামা, ঘোড়া থেকে নামলো, ফ্রম হিজ হর্স অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড, তার বডিগার্ডদের পিছনে ফেলে, মানে আর আসতে দিল না, তারা বলে তোমরা এখানেই থাকো বিহাইন্ড। হি ওয়েন্ট অন অ্যালোন, সেই জঙ্গলে সে একাই সে হারমিটের সন্ন্যাসীর কুটিরের দিকে গেল। হোয়েন দ্য জার অ্যাপ্রোচ, যখন রাজা এগিয়ে আসলো, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, সে কিন্তু গ্রাউন্ড অর্থাৎ মাটি খুঁড়ছিল। ইন ফ্রন্ট অফ হিম, তার সামনে। সিইং দ্য জার, জারকে দেখে, হি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, সে জারকে দেখে সে কিন্তু সম্বর্ধনা করলে, আসুন যেমন ওয়েলকাম যেমন যা বলে, সে কিন্তু মাটি খুঁড়তে লাগলো। দ্য হারমিট ওয়াজ ফ্রেল, সে ছিল খুব দুর্বল টাইপের, অ্যান্ড উইক, অ্যান্ড ইচ টাইম স্টাক হিজ স্পেড ইনটু দ্য গ্রাউন্ড অ্যান্ড টার্নড এ লিটিল, এবং লিটিল আর্থ, এবং হি ব্রেথড হেভিলি, সে প্রত্যেকবার, সে বয়স হয়ে গেছে এবং দুর্বল ব্যক্তি, সে বারে মাটিকে চোট মারছে এবং কোদালে করে, এবং অল্প একটু মাটি সেখান থেকে উঠছে, এবং কিন্তু সে বেশি জোরে জোরে হাঁপাচ্ছে। দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেড, সে তার কাছে গেল এবং বলল, আই হ্যাভ কাম টু ইউ, আমি তোমার কাছে এসেছি, ওয়াইজ হারমিট, হে জ্ঞানী সন্ন্যাসী, টু আস্ক ইউ টু অ্যান্সার 3 কোয়েশ্চেন, 3টি কোয়েশ্চেনের জবাব পেতে। হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং, আমি কিভাবে সঠিক সময়ে সঠিক কাজ কিভাবে করব, রাইট টাইম, অ্যান্ড হোয়াট আর দ্য পিপল, এবং কে সেই ব্যক্তিবর্গ, আই মোস্ট নিডেড, যাকে আমার মানে সবকা থেকে বেশি দরকার, অ্যান্ড টু হুম, কে সেই ব্যক্তিবর্গ যাকে আমি কি করব, শুড আই therefore pay more attention than the rest, অন্যান্য ব্যক্তিবর্গ থেকে তাকে আমি মোর অ্যাটেনশন দেবো, তার মনোযোগ দেবো। অ্যান্ড হোয়াট আর দ্য অ্যাফেয়ার্স, এবং কি সেই কাজ যে, ওয়ার দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কোন কাজ হচ্ছে সবকা থেকে বেশি গুরুত্বপূর্ণ, অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, যেটা আমার প্রথম প্রায়োরিটি, অর্থাৎ প্রথম মানে প্রাথমিকতা হওয়া দরকার, যে এই কাজটাকে আমাকে প্রথম করতে হবে, কোনটা সেই কাজ। দ্য হারমিট লিসন টু দ্য জার, যার রায়ের কথা শুনলো, এই রাজার কথা শুনলো, বাট অ্যান্সার নাথিং, সে কিন্তু কোনো কিছু উত্তর দিল না। হি জাস্ট প্যাট অন হিজ হ্যান্ড, সে তার হাতে একটু থুতু নিল, প্যাট মানে হচ্ছে থুতু বেলা, থুতু নিয়ে কি করলো, অ্যান্ড রিকমেন্সড দ্য ডিগিং, রিকমেন্সড মানে হচ্ছে আবার শুরু করলো, আবার সে তার মাটি খোঁড়া শুরু করলো। ইউ আর টায়ার্ড সেড দ্য জার, রাজা বললো তুমি কিন্তু ক্লান্ত মনে হচ্ছে। লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়াক হোয়াইল ফর ইউ, আমাকে কোদালটা দেন এবং আমি একটু আপনার কাজটা করে দিই। থ্যাঙ্কস সেড দ্য হারমিট, হারমিট বললো ধন্যবাদ। অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার অ্যান্ড হি সেট ডাউন অন দ্য গ্রাউন্ড, এই বলে তিনি মাটিতে বসে পড়লেন। হোয়েন হি হ্যাড ডাগ 2 বেডস, যখন সে দুটো সারি, যখন সে মাটির সারি, যখন দ্য জার কি করলো, মানে মাটিতে করে মাটি চোটালো, দ্য জার স্টপড অ্যান্ড রিপিটেড হিজ কোয়েশ্চেন, সে থেমে আবার কিন্তু সেই কোয়েশ্চেন গুলোকে বলতে লাগলো। দ্য হারমিট এগেইন গেভ নো অ্যান্সার, আবার কিন্তু কোনো অ্যান্সার দিল না, বাট রোজ, উঠে দাঁড়ালো, অ্যান্ড স্ট্রেচ আউট হিজ হ্যান্ড, তার হাত বার করে, ফর দ্য স্প্রেড, কোদালটার জন্য আবার তার হাত বার করে বলে এবার আমাকে দাও, অ্যান্ড সেড নাও রেস্ট এ হোয়াইল, এবং এবার তুমি কিছুক্ষণ মানে রেস্ট করো, অ্যান্ড লেট মি ওয়ার্ক ফর বিট, এবং আমাকে কিছুক্ষণ কাজ করতে দাও, এবার তুমি
কাজ করলে এবং তুমি কিছুক্ষণ ওয়েট করো এবং আমি কিছুক্ষণ কাজ করি। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, কিন্তু সেই রাজা কিন্তু তাকে সেই কোদালটা দিল না, অ্যান্ড কন্টিনিউ টু ডিগ, এবং সে কিন্তু সন্ন্যাসীকে কোদালটা না দিয়ে সে কিন্তু মাটি খুঁড়ে গেল। 1 hour পাস্ট, 1 ঘন্টা অতিক্রান্ত হয়। অ্যানাদার, তার পরের ঘন্টাও অতিক্রান্ত হয়ে যায়। দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, অর্থাৎ এবার গাছের পিছনে সূর্য লুকাচ্ছে, মানে এবার সন্ধ্যা হয়ে আসছে। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট, এবং লাস্ট স্টাক দ্য স্পেড ইনটু দ্য গ্রাউন্ড অ্যান্ড সেট, এবং সেই রাজা তখন সেই কোদালটাকে মাটিতে একবার কোপ মেরে এবং বলল, আই কেম টু ইউ, আমি আপনার কাছে এসেছি, ওয়াইজ ম্যান, হে জ্ঞানী মানুষ বা পুরুষ সন্ন্যাসী, ফর অ্যান্সার অফ মাই কোয়েশ্চেন্স, আমার এই প্রশ্নের উত্তরের জন্য। ইফ ইউ ক্যান গিভ মি নান, যদি আপনি আমাকে কোনো কিছুই উত্তর না দেন, টেল মি শো, সেটাও বলে দেন। আই উইল গো রিটার্ন হোম, আমি কিন্তু তাড়াতাড়ি কি করব, যে বাড়ি চলে যাব। হিয়ার কামস সামওয়ান রানিং, তখন বলছে ওই দেখো কেউ কেউ যেন আসছে। সেড দ্য হারমিট, সেই হারমিট অর্থাৎ সেই সন্ন্যাসী বলল, লেট আস সি হু ইট ইজ, কে দেখো তো কে বটে। দ্য জার টার্ন রাউন্ড অ্যান্ড স এ বেয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড, দেখলো যে একটা দাড়িওয়ালা একটা লোক কিন্তু সে জঙ্গল থেকে বেরিয়ে আসছে। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেইনস্ট হিজ স্টমাক, তার হাতটাকে দিয়ে তার পেটটাকে চেপে ধরে রয়েছে। অ্যান্ড দ্য ব্লাড ওয়াজ ফ্লোয়িং আন্ডার দেম, এবং সেই তার হাতের যেখানে চেপে ধরেছে ওখান থেকে কিন্তু চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। when he reached the jar, যখন সেই রাজার কাছে পৌঁছালো, he fell fainting on the ground, সে প্রায় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। এবং mourning feebly, এবং করুণ মানে দুর্বল ভাবে, একদম করুণ স্বরে কিন্তু দুর্বল ভাবে সে কিন্তু গোঙাতে লাগলো। দ্য জার অ্যান্ড দ্য হারমিট, কি হচ্ছে, আনফাস্টেন্ড দ্য ম্যানস ক্লোথ, তারপরে অর্থাৎ যে মানুষটা যে পোশাক পরেছিল সেটাকে তাড়াতাড়ি করে খুলে দিল, এবং দেয়ার ওয়াজ এ লার্জ উন্ড ইন হিজ স্টমাক, এবং দেখলো তার এখানে ওই যে পেটে ওখানে একটা বড় একটা ক্ষত স্থান, যে ক্ষত জায়গা দেখতে পেল। দ্য জার ওয়াশ ইট অ্যাজ বেস্ট হি কুড, তখন সেই রাজা যতটা পারলো সেটাকে পরিষ্কার করলো। অ্যান্ড ব্যান্ডেজড ইট, এবং সেটাকে ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিল, পট্টি করে দিল। ইট ওয়াজ হিজ হ্যাঙ্কারচিফ, এবং যে ব্যান্ডেজ করলো সেটা কি ছিল, তার একটা সেই রুমালটা। অ্যান্ড উইথ এ টাওয়েল, একটা টাওয়েল দিয়ে দ্য হারমিটস হ্যাড, যেটা হারমিটের যে টাওয়েলটা ছিল ওটা দিয়ে তার কি করলো, ওটাকে ব্যান্ডেজের মতো বেঁধে দিল। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু তখনও পর্যন্ত কিন্তু সেই রক্ত কিন্তু মানে ফ্লো, অর্থাৎ মানে রক্ত চুইয়ে যে পড়ছিল সেটা স্টপ করলো না। অ্যান্ড দ্য জার এগেন অ্যান্ড এগেন রিমুভ দ্য ব্যান্ডেজ অ্যান্ড সোকড উইথ দ্য ওয়ার্ম ব্লাড, এবং যে সেই রাজা কি করলো, যেটা বারবার সেই ব্যান্ডেজটা উষ্ণ ব্লাডে রক্ততে যেটা চুইয়ে শুষে যাচ্ছিল সেটাকে কি করছিল, সেটাকে অ্যান্ড ওয়াশড অ্যান্ড রিব্যান্ডেজ দ্য উন্ড, আবার সেটাকে পরিষ্কার করে আবার তাকে রিব্যান্ডেজ করে দিচ্ছিল। হোয়েন অ্যাট লাস্ট দ্য ব্লাড সিজড ফ্লোয়িং, অবশেষে যখন রক্ত বেরোনোটা বন্ধ হলো, দ্য ম্যান রিভাইভড অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, তখন সেই মানুষটা কি হলো, এবং একটু মানে প্রাণ ফিরে পেলেও বলা যায়, এবং সে কিছু জল খেতে চাইলো। দ্য জার ব্রট দ্য ফ্রেশ ওয়াটার অ্যান্ড গেভ ইট টু হিম, এবং সেই জার কি করলো, তাকে একটা ফ্রেশ ওয়াটার জল নিয়ে এসে তাকে দিল। মিনহোয়াইল তৎক্ষণাৎ দ্য সান হ্যাড সেট, তখন প্রায় সূর্য প্রায় অস্ত চলে গেছে, বিকালের সময় ঘটনাটা ঘটেছে। অ্যান্ড ইট হ্যাড বিকেম কুল, এবং ঠান্ডাও পড়ে গেছে মোটামুটি। দ্য জার উইথ দ্য হারমিটস হেল্প, এবং সেই রাজা এবং সেই সন্ন্যাসীর সাহায্যে কি করলো, ক্যারিড দ্য উন্ডেড ম্যান ইনটু দ্য হার্ট অ্যান্ড লেড হিম অন দ্য বেড, এবং সেই মানে আহত ব্যক্তিকে ঘরের মধ্যে নিয়ে এসে তাকে বেডে শোয়িয়ে দিল। লাইং অন দ্য বেড, বিছানায় শুয়ে দ্য ম্যান ক্লোজড হিজ আইজ অ্যান্ড ওয়াজ কোয়াইট, তো চোখ বন্ধ করে সে প্রায় মানে নিশ্চুপ হয়ে গেল। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড ফ্রম হিজ ওয়াক, তার কাজের জন্য বা হাঁটার জন্য, ফ্রম দ্য ওয়াক, হাঁটার কাজ করেছে, হেঁটে এসেছে, এই সমস্ত করার জন্য, হি হ্যাড ডান দ্যাট দ্য কাউচ ডাউন টু দ্য থ্রেশহোল্ড, কাউচ ডাউন মানে হচ্ছে একদম হাঁটু মুড়ি করে এরম করে বসে সেই চৌকাঠেই সে বসে পড়লো। অ্যান্ড অলসো ফেল
অ্যাসলিপ, এবং সেও কিন্তু ঘুমিয়ে পড়লো। সো সাউন্ডলি, এত ডিপ, মানে এত কাজকর্ম করেছে, এত পরিশ্রম করেছে, প্লাস আবার একে দেখভাল করা হয়েছে, অনেক পরিশ্রম হয়েছে, সেজন্য সেও খুব ক্লান্ত হয়ে পড়েছে। সেজন্য সে রাজা, এ কিন্তু আহত ব্যক্তিটা বিছানায় ঘুমাচ্ছে, এ কিন্তু চৌকাঠের উপর হাঁটু মুড়ু করে যেমন বসে, ওরকম করে বসে বসেই কিন্তু ঘুমিয়ে গেল তার মানে ক্লান্তির জন্য। অ্যান্ড দ্যাট স্পেল অল অল থ্রু অল থ্রু দ্য শর্ট সামার নাইট, সেই ওইভাবেই সেই ঘুমিয়ে ঘুমিয়ে সে অল্প যে ছোট্ট গ্রীষ্মকালের রাত সেটা কিন্তু পার করে দিল। হোয়েন হি অ্যাওয়েক ইন দ্য মর্নিং, যখন সে সকালবেলায় উঠলো, ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার হোয়ার হি ওয়াজ। ঠিক আছে, এবার হি ওয়াজ স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান লাইং অন দ্য বেড অ্যান্ড গেজিং ইন্টেন্টলি অ্যাট হিম ওয়াজ উইথ হিজ শাইনিং আইজ। অর্থাৎ যখন সকালবেলায় রাজা যখন উঠলো, তখন দেখলো ওই যে বিয়ার্ডেড ম্যানটা তার দিকে কিন্তু এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কেন তাকিয়ে রয়েছে তার দিকে? আই ডোন্ট, তখন বলছে আই ডু নট সাইনি ফরগিভ মি, তখন সে বিয়ার্ডেড ম্যানটা বলছে, আহত মানুষ বলছে, আমাকে ক্ষমা করে দাও। কেন? she said the bearded man in weak voice বললো, when she saw that the Tsar was awake and was looking to him, যখন দেখলো সেই bearded ম্যানটা তার দিকে তাকাচ্ছে। I don't know you, তখন রাজা বলছে, আমি তো তোমাকে চিনি না, কেন আমাকে সরি বলছো? and I have nothing to forgive you for, তোমাকে ক্ষমা করার মতো তো কিছু নেই, তুমি তো আমার কিছু করোনি। said the Tsar, ইউ ডোন্ট নো মি, তখন সেই আহত ব্যক্তিটা বলছে, আপনি আমাকে জানেন না, ঠিক আছে, বাট আই নো ইউ, কিন্তু আমি আপনাকে চিনি। আই এম দ্যাট এনিমি, আমি হচ্ছে সেই শত্রু অফ ইয়োর্স আপনার, হু সোর, যে আমি প্রতিজ্ঞা করেছিলাম, টু রিভেঞ্জ, প্রতিশোধ নেবো, হিমসেলফ অন ইউ, তো আপনার প্রতি আমার প্রতিশোধ নেবো। কেন প্রতিশোধ নেবে সেটাও বলেছে, বিকজ ইউ এক্সিকিউটেড, কারণ আপনি প্রাণদণ্ড দিয়েছিলেন তার ওই ক্ষত ব্যক্তির ভাইকে, এবং হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, এবং তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছিলেন। আই নিউ, আমি জানতাম, ইউ হ্যাড গন অ্যালোন টু সি দ্য হারমিট, আমি জানতাম যে আপনি একাকী, আপনার বডিগার্ড সব পিছনে রেখে আপনি কিন্তু একাকী কিন্তু ওই হারমিট, এই সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে আসছেন, এই ঘটনা, এইটা আমি জানতাম। সুতরাং আই রিজলভড, আমি বদ্ধপরিকর, আমি এবং মানে আমি একদম মানে চেষ্টা করি যে কি করা যায়, রিজলভ মানে মানে ডিসাইড, মানে স্থির করে নিই যে টু কিল ইউ অন ইয়োর ওয়ে ব্যাক, আপনি যখন ফিরে আসবেন ওই হারমিটের কাছে, তখনই আপনাকে আমি কিন্তু মেরে আমি আমার প্রতিশোধ নেবো ভাইয়ের। বাট দ্য ডে পাস্ট অ্যান্ড ইউ ডিডন্ট রিটার্ন, কিন্তু দিন অতিক্রান্ত হয়ে গেল, আপনি ফিরে এলেন না। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুশ মানে লুকিয়ে থাকা, অর্থাৎ আমার যে লুকিয়েছিলাম ওখান থেকে বেরিয়ে আসি, টু ফাইন্ড ইউ, আপনাকে খুঁজতে, অ্যান্ড কেম আপন ইয়োর বডিগার্ড, এবং খুঁজতে খুঁজতে আমি আপনার বডিগার্ডের সামনে পড়ে যাই, অ্যান্ড দে রেকগনাইজ মি, তারা কিন্তু আমাকে চিনতে পেরে যায়, অ্যান্ড উন্ডেড মি, আমাকে আহত করে ফেলে। আই এসকেপড ফ্রম দেম, আমি সেখান থেকে পালিয়ে আসি, বাট শুড ব্লিড টু ডেথ হ্যাড ইউ নট ড্রেস মাই উন্ড, কিন্তু আমি এতটাই মানে কি হয়, আক্রান্ত হয়ে যায় এবং আমার এতটাই ক্ষত বেড়ে যায়, তারা আমাকে ক্ষত করে দেয়, এবং আপনি যদি আমাকে ড্রেস না করতেন, সেবা ব্যান্ডেজ না করে দিতেন, তাহলে কি ব্লিডিং এর জন্য, অতিরিক্ত রক্ত খননের জন্য কিন্তু আমি কি হতাম, মানে ক্ষরণের জন্য মারা যেতাম। আই উইশ টু কিল ইউ, আমি আপনাকে মারতে চেয়েছিলাম, অ্যান্ড ইউ সেভড মাই লাইফ, দেখুন আমি কিন্তু আপনাকে মারতে চেয়েছিলাম, কিন্তু আপনি কি করলেন, আমার জীবনটাকে বাঁচালেন। নাও ইফ আই লিভ, আমি যদি বাঁচি, অ্যান্ড ইফ ইউ উইশ ইট, আপনার যদি ইচ্ছা হয়, আই উইল সার্ভ ইউ, আমি মানে আপনার সেবা করব, ইয়োর দ্য মোস্ট ফেথফুল স্লেভ, মানে অ্যাজ এ মোস্ট ফেথফুল স্লেভ, আমি সব থেকে একদম বিশ্বস্ত, আপনার মানে একদম চাকর হয়ে কি করব, দাস হয়ে আপনার সেবা করব। অ্যান্ড উইল বিড, এবং আমি আদেশ, বিড মানে আদেশ দেওয়া, এবং আদেশ দেবো কাকে, মাই সন্স, আমাদের সন্তানদেরও, আমার ছেলেদেরও, টু ডু দ্য সেম, যে আপনার একদম ভৃত্য হয়ে যেন আপনার সেবা করে, এবং ফরগিভ মি, আমাকে ক্ষমা করুন। দ্য জার ওয়াজ ভেরি গুড টু হ্যাভ মেড পিস উইথ দ্য এনিমি সো ইজিলি, এবং সেই রাজাও কিন্তু এরপরে খুব খুশি হলো, কারণ সে তার শত্রুর সাথে এত সহজে শান্তি স্থাপন করতে পেরেছে। অ্যান্ড টু হ্যাভ গেন ফর এ ফ্রেন্ড, এবং তাকে এক বন্ধু হিসাবে তাকে পেয়েছে। অ্যান্ড হি নট অনলি ফরগিভ হিম, সে শুধু সেই আহত ব্যক্তিকে শুধু ক্ষমাই করলো না, বাট সে বলল, হি উড সেন্ড হিজ সার্ভেন্ট, সে তার নিজস্ব যে চাকর বাকর গুলো রয়েছে, ভৃত্যগুলো রয়েছে, তাদেরকে পাঠাবে, অ্যান্ড
ওন ফিজিশিয়ান, তার নিজস্ব যে রাজ বৈদ্য যে থাকে, মানে রয়্যাল যে ফিজিশিয়ান থাকে, তার রাজার পার্সোনাল ফিজিশিয়ান, তাকে পাঠাবে তার সুযোগ টু অ্যাটেন্ড হিম, তাকে দেখভালের জন্য, তার ক্ষতর দেখভালের জন্য। এবং হি প্রমিস টু রিস্টোর হিজ প্রপার্টি, এবং সে এটাও রাজা কথা দিলেন, সে কি করবে, সে তার ভাইয়ের যে প্রপার্টি যেটা সে সিজ করে নিয়েছিল সেটাকে তিনি আবার ফেরত দিয়ে দেবেন, অর্থাৎ রিস্টোর করে দেবেন। হ্যাভিং taken leave of the wounded man, the Tsar out went out to the porch and looked around for the hermit. অর্থাৎ সেই ম্যানকে, অর্থাৎ সেই ইয়েকে ওখান থেকে চলে যাওয়ার পর সেই আহত ব্যক্তিটাকে সে কিন্তু বারান্দায় এলো এবং সেই হারমিট অর্থাৎ সেই সন্ন্যাসী খোঁজ করলো। বিফোর গোয়িং অ্যাওয়ে, অর্থাৎ চলে যাওয়ার আগে, হি উইশ টু ওয়ান্স মোর টু বেগ অ্যান অ্যান্সার, সে আবার প্রার্থনা করলো সেই যে তিনটে কোয়েশ্চেন সে নিয়ে এসেছিল হারমিটের কাছ থেকে, সেই তিনটে কোয়েশ্চেনের অ্যান্সারের জন্য ফর দ্য হারমিট বিফোর গোয়িং কোয়েশ্চেন টু হ্যাড ফুড। এবং দ্য হারমিট ওয়াজ আউটসাইড, তখন কিন্তু হারমিট কিন্তু বাইরেই ছিলেন, অন হিজ নিজ, তার হাঁটু গেড়ে, এবং শোয়িং, কি করছিলেন, সিড, অর্থাৎ বীজ বপন করছিলেন, কোনো কিছু লাগাচ্ছিলেন, হয়তো বীজ লাগাচ্ছিলেন। এবং ইন দ্য বেড, ওই যে বেডটা খোদা হয়েছিল, দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর, যেটা কয়েকদিন আগেই খোদা, মানে একদিন আগে যেটা যে বেডটা তৈরি করা হয়েছিল সেখানে আজ বীজ বপন করছেন। দ্য জার অ্যাপ্রোচ টু হিম অ্যান্ড সেড, তার কাছে আসলেন, এগিয়ে আসলেন এবং বললেন যে ফর দ্য লাস্ট টাইম, লাস্ট বারের মতো বলছি হে সন্ন্যাসী, আই প্রে ইউ, যে ইউ অ্যান্সার মাই কোয়েশ্চেন্স ওয়াইজ ম্যান, হে জ্ঞানী সন্ন্যাসী, আপনি আমার কোয়েশ্চেনের অ্যান্সারটা দিন। দ্য জার অ্যাপ্রোচ, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, তুমি তো অলরেডি উত্তর পেয়ে গেছো, সেড দ্য হারমিট, এবং স্টিল কাউচিং অন হিজ থিন লেগস, অর্থাৎ কাউচিং মানে হচ্ছে মানে হাঁটু গেড়ে এরকম করে বসে থাকা, যে ওখানে ওইরকম বসে বসে সে বলল, অ্যান্ড লুকিং আপ দ্য জারের দিকে তাকিয়ে, হু স্টুড বিফোর হিম, যে রাজা তার সামনেই, সেই সন্ন্যাসীর সামনেই দাঁড়িয়ে ছিল। হাউ অ্যান্সার, কিভাবে উত্তর পেলাম, হোয়াট ডু ইউ মিন, এর মানেটা আমি বুঝতে পারছি না, আস্ক দ্য জার, অর্থাৎ সেই রাজা জিজ্ঞাসা করলো। ডু ইউ নট সি, তুমি বুঝতে পারছো না বা দেখতে পাচ্ছ না, রিপ্লাই দ্য হারমিট, বলল যে ইফ ইউ হ্যাড নট পিটেড অন মাই উইকনেস ইয়েস্টারডে, তুমি যদি আমার আমার দুর্বলতার প্রতি সহানুভূতিশীল না হতে আগামী দিন, মানে গতকাল, অ্যান্ড হ্যাড নট ডাগ দিস বেডস ফর মি, আমার জন্য এই যে মাটির যে শাড়িগুলো রয়েছে সেগুলো যদি আপনি জন্য মাটি খুঁজে না দিতে, এবং বাট হ্যাড গন ইওর ওয়ে, এই সমস্ত না করে আমার প্রতি দয়া না দেখে তুমি যদি চলে যেতে, আমি যে অ্যান্সার দিলাম না বলে, দ্যাট ম্যান, তাহলে ওই যে আহত ব্যক্তি আজকে যাকে তুমি সেবা শুশ্রূষা করলে, ওই মানুষ কি করতো, উড হ্যাভ অ্যাটাকড ইউ, সে তোমাকে আক্রমণ করতো, অ্যান্ড ইউ উড হ্যাভ বিন হচ্ছে রিপেন্টেড, এবং তখন তুমি অনুতপ্ত করতে যে অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, কেন তুমি আমার কাছে থাকলে না, তুমি অ্যাটাক করতো, তখন তো মনে হতো আমি যদি এই টাইমটা যদি ওর সঙ্গে সন্ন্যাসী ইয়েতে থাকতাম তাহলে আমাকে অ্যাটাক করতে পারতো না। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, সুতরাং সবথেকে গুরুত্বপূর্ণ সময় যেটা হচ্ছে, ওয়াজ হোয়েন ইউ আর ডিগিং দ্য বেডস, তুমি যখন ওই আমার জন্য, আমার প্রতি দয়া মানে বশত হয়ে কি করছিলে, আমার জন্য ওই বেডটাকে খুঁজছিলে। অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, এবং আমি হচ্ছি সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি, অ্যান্ড টু ডু মি গুড অ্যাজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, আমার ভালো করাটাই হচ্ছে তোমার সেই কি বলে, তোমার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। আফটারওয়ার্ডস, তারপরে, হোয়েন দ্য ম্যান র্যান টু আস, তারপর যখন সেই আহত ব্যক্তিটা আমাদের দিকে ছুটে আসলো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ, তখন সব থেকে গুরুত্বপূর্ণ সময় যখন ছিল, হোয়েন, যখন ইউ ওয়ার অ্যাটেন্ডিং দেম, তুমি যখন তাকে কি করলে, তাকে সেবা শুশ্রূষা করলে। ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ উন্ড, তুমি যদি তার ওই ক্ষত স্থানটাকে বেঁধে না দিতে, সেবা শুশ্রূষা না করতে, হি উড হ্যাভ ডায়েড উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, তাহলে কিন্তু সেই ব্যক্তিটাও কিন্তু তোমার সঙ্গে কোনো শান্তি স্থাপন না করে, তোমার সঙ্গে বন্ধুত্ব না হয়েও সেও কিন্তু মারা যেত। তার মানে কি, তুমি যখন সেই ব্যক্তিটা যখন তোমার কাছে এলো, তখন ইন দ্যাট টাইম তুমি কিন্তু তোমার কোয়েশ্চেন অলরেডি ভুলে গিয়েছিলে, তাই না? সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান,
সুতরাং সেই আহত ব্যক্তিটাই ছিল তোমার কাছে সবথেকে প্রয়োজনীয়, সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, এবং তুমি তার জন্য যেটা করেছে সেটাই ছিল তোমার সেই সময়ে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। রিমেম্বার দেন, মনে রাখবে, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট, একটাই হচ্ছে গুরুত্বপূর্ণ সময়, যেটা হচ্ছে নাও, এখন, অর্থাৎ বর্তমান। অর্থাৎ আমরা যা কিছু করব সেটা আমাদের মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে, আমরা বর্তমানে যা কিছু করব সেটা এখন করতে পারি, কিন্তু পাস্ট এই সময়টা পেরিয়ে গেলেও আমরা করতে পারবো না, আবার ফিউচারেও কিছু করতে পারবো না, তাই তো? তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বর্তমান, যেখানে আমাদের অনেক কিছু করার স্বাধীনতা রয়েছে, আমাদের হাতের মধ্যে অনেক কিছু থাকে। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, এই সুতরাং এই বর্তমান বা নাওটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ বিকজ ইট ইজ দ্য অনলি টাইম, এটাই হচ্ছে সেই একমাত্র সময় হোয়েন ইউ হ্যাভ এনি পাওয়ার, তোমার কোনো কিছু করার ক্ষমতা রয়েছে। বাট দ্য মোস্ট নেসেসারি পার্সন কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি ইন দ্য ওয়ান উইথ হুম ইউ আর, এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে তুমি যার সঙ্গে, সেই বর্তমান সময়ে যার সঙ্গে তুমি রয়েছো। ফর নো ম্যান নোজ, কিন্তু কেউই, কোনো ব্যক্তিই জানে না, whether he will ever have dealings with anyone else, কারণ তুমি যে ব্যক্তির সঙ্গে রয়েছো সেই ব্যক্তির সাথে তোমার পরবর্তীকালে আর কখনো দেখা হবে কি আর হবে না। and the most important affairs is, তার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে to do him good, তার ভালো করা। because for that purpose, এবং সেই উদ্দেশ্যেই alone was man sent to this life, মানুষের এই জীবনকেই দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে কি বলছে, যে নিঃস্বার্থ ভালোবাসা, অর্থাৎ যে ব্যক্তি তোমার সামনে রয়েছে এবং তার প্রতি তোমার নিঃস্বার্থ ভালোবাসা, তার নিঃস্বার্থভাবে তার মঙ্গল করাটাই হচ্ছে তোমার জীবনের মেন উদ্দেশ্য, এটাই তিনি বোঝাতে চেয়েছেন। সুতরাং এই যে 3 কোয়েশ্চেনের মাধ্যমে তিনি একটা আমাদেরকে লাইফ যে লেসন আমাদেরকে দিলেন, তাই না? যেটা আমরা বললাম এই সমস্ত, যেটা প্যারাবল, প্যারাবল কাকে বলে সেটাও বলেছি। অর্থাৎ এই যে তোমার একটা মানে একটা শর্ট স্টোরি, মোরাল শর্ট স্টোরি দ্যাট টিচেস এ লাইফ লং, মানে একটা লাইফ লেসন, একটা জীবন সম্পর্কে। এবং তিনি এর মাধ্যমে এটাও আমাদেরকে দেখালেন কিভাবে সিম্পল ভাবে থেকে, সিম্পল লিভিং এর মাধ্যমে আমাদেরকে একটাই জিনিস করে যেতে হবে, বর্তমান সময়টা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং বর্তমান সময়ে তোমার আশেপাশে যে ব্যক্তিরা রয়েছে সেই ব্যক্তিরাই হচ্ছে তোমার কাছে সব থেকে প্রয়োজনীয় ব্যক্তি, এবং তাদের ভালো করাটাই হচ্ছে নিঃস্বার্থ, তাদের মঙ্গল কামনা করাটাই হচ্ছে জীবনের মূল জীবন দর্শন বলা যেতে পারে।